হ্যালো 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 সকল বাংলা স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম সেই চ্যাপ্টার হচ্ছে নিউটনস ল এর আমরা নিউটনের যে গতিসূত্র আছে সেই গতিসূত্রে আমরা কোশ্চেন অ্যান্সারও করেছি এবং তার থিওরি পার্ট যেটা দেওয়া ছিল সেগুলোও করেছি। আজকে যেটা হবে সেটা হচ্ছে ঘর্ষণের কোশ্চেন। তোমাদের ছায়া প্রকাশনীর যে বই আছে সেই বইয়ের যে প্রশ্ন এমসিকিউ আছে সেই এমসিকিউর থ্রু দিয়ে আমি কি করব, কনসেপ্টগুলো তোমাদেরকে ডেলিভার করব এবং কনসেপ্ট যেটা যেটা লাগবে সেই টাইপসের কোশ্চেন ও আমি ডিসকাস করব। ঠিক আছে, সো তোমাদের ঘর্ষণ চ্যাপ্টারের যে আমি যে পুরো যে কোশ্চেন আছে সেই প্রশ্নমালাকে আমি কি করেছি, দুটো লেভেলে আমি ডিভাইড করেছি। একটা হচ্ছে ফার্স্ট লেভেলের কোশ্চেন, দুই হচ্ছে তুমি তোমার বইয়ের প্রশ্নতে দেখতে পাবে যে কতগুলি হচ্ছে কম্পিটিটিভ লেভেলের যে কোশ্চেন আছে সেগুলো দেওয়া আছে। ঠিক, সো প্রথম লেভেলের কোশ্চেনগুলো আমি ভাগ করেছি, সেই প্রথম লেভেলের কোশ্চেনগুলো কি করব, আগে করব। সেগুলো হয়ে যাওয়ার পর সেকেন্ড লেভেলের যে কোশ্চেনগুলো আছে সেই সেকেন্ড লেভেলের কোশ্চেন সেকেন্ড ভিডিওতে আসবে। সো প্রথম ভিডিওতে যাদের মনে হচ্ছে যে যেগুলো না করলে নয়, এগুলো করতেই হবে আমাকে, সেই পার্টগুলো কিন্তু করতে হবে, আর সেগুলো ইজি লেভেলের কোশ্চেন, সেগুলো সবার জানার দরকার। ঠিক, সো ফার্স্ট লেভেলের কোশ্চেন ইজি কোশ্চেন হবে, সেগুলো আমি ভাগ করে করে কোশ্চেন নাম্বার ওয়াইজ তোমাদেরকে বলে যাব। ওকে, সো তোমাদের যে বই আছে এই নতুন বইয়ের হচ্ছে কোশ্চেন এক্সারসাইজ পেজ নাম্বার 2 to 7 নতুন বইয়ের। ঠিক, সো প্রথম কোশ্চেন যেটা আছে, একটি সাইকেল আছে, সেই সাইকেলকে কি করা হচ্ছে, প্যাডেল করা হচ্ছে। ঠিক, সাইকেল চালানোর জন্য আমরা প্যাডেল করছি। তার সামনের চাকায় কোন দিকে ঘর্ষণ বল লাগবে, তার পেছনের চাকায় কোন দিকে ঘর্ষণ বল লাগবে। ঠিক, তো সবাই আমরা জানি যে ঘর্ষণ বল কি করে, কোনো গতিশীল বস্তুকে কি করার চেষ্টা করে, সেই গতিকে কমানোর চেষ্টা করে। ঠিক আছে, কোনো দুটো বস্তুর আপেক্ষিক গতিবেগ, কোনো দুটো বস্তু টাচ করে আছে, স্পর্শতে আছে, তাদের আপেক্ষিক গতিবেগ কমানোর চেষ্টা করে। ঠিক, তো তোমাকে এটা জানতে হবে কখনো কখনো ঘর্ষণ কি করে, আমাদের বন্ধুর মতো হয়, কখনো কখনো ঘর্ষণ শত্রুর মতো হয়। তুমি জুতো পরে যাচ্ছ, জুতো কি হচ্ছে, ঘর্ষণ লাগার জন্য জুতোর যে সোল আছে সেটা কি হচ্ছে, ঘর্ষণের কারণে কি হচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে বা ক্ষতি হচ্ছে, নষ্ট হচ্ছে। কিন্তু কখনো কখনো আবার ভেবে দেখো, ধরো আমি একটা এভাবে চাকতি আছে, সেই চাকতিকে আমি ঘোরানোর চেষ্টা করছি, এভাবে কিছু আছে সেটাকে আমি ঘোরানোর চেষ্টা করছি। তো আমরা কি করি, হাত দিয়ে এরকম করে ঘোরানোর চেষ্টা করি, ধরে নাও এখানে হাত দিয়ে। বা আরেকটা চাকতি ঘুরছে, আরেকটা চাকতি এভাবে ঘুরছে, আমি এটা থেকে এটাকে টাচ করলে, যেটা ঘুরছে আর এটা ঘুরছে না, আমি এটাকে টাচ করলে তুমি দেখবে এটা ঘুরতে শুরু করবে। তো এটা কেন ঘুরতে শুরু করবে, কারণ এর উপরে ঘর্ষণ বল লাগবে, তাই সেই ঘর্ষণ বলই একে ঘোরাবে। তো ঘর্ষণ বল সব সময় যে আপেক্ষিক গতিবেগ কমানোর চেষ্টা করবে সেটাও নয়, কখনো কখনো আমাদের হেল্পও করে। সো আমরা যখন হাঁটতে থাকি, আমি যখন হাঁটবো, এই ঘর্ষণ বল না থাকলে কিন্তু আমরা হাঁটতে পারবো না। সো কোনো মানুষ যদি হাঁটতে থাকে, সেই মানুষের কি হচ্ছে, যেদিকে হাঁটে ঘর্ষণ বল কিন্তু সেদিকেই প্রয়োগ হয়। আমি যদি পূর্ব থেকে পশ্চিম দিকে যাই, আমি যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাই, তাহলে আমার পায়ে যে ঘর্ষণ বল লাগবে সেটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকেই লাগবে, কারণ এই ঘর্ষণ বলের জন্য আমি এগোতে পারছি, তার মানে নিশ্চয়ই ঘর্ষণ বল আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। কোনো একটা বস্তু আছে, সেই বস্তুর ওপরে আমি কি করলাম, এই বস্তুর ওপর বল প্রয়োগ করছি না, এই বস্তুতে বল প্রয়োগ করছি, তাহলে দেখবে উপরের বস্তুটাও সামনের দিকে এগোবে। তো তুমি বলো, এই সামনের দিকে যে এগোচ্ছে ওপরের বস্তুটা, তার উপরে নিশ্চয়ই সামনের দিকে কোনো বল প্রয়োগ হয়েছে। এখানে তো আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করিনি, তাহলে কি হয়েছে, এদের মধ্যে যে ঘর্ষণ বল আছে সেই ঘর্ষণ বল কি করছে, একে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো কখনো আপেক্ষিক গতিবেগ কমানোর চেষ্টা করে ঘর্ষণ বল, কখনো আবার হেল্প করে। তো এখানে কেন বললাম, আমি সাইকেলের দুটো চাকাকে দেখি, সামনের চাকা আর পেছনের চাকা। এই দুটো চাকাতে কি হয় দেখো, এটা পেছনের চাকা আর এটা সামনের চাকা। সামনের চাকা এটা হ্যান্ডেল, তো সামনের চাকা এটা, আর এখানে প্যাডেল করা হচ্ছে। ঠিক, এটা সামনের চাকা, এইখানে সিট আছে। তো এখানে চেন সিস্টেম আছে, এভাবে চেন লাগানো আছে, এই যে চেন। তো আমি যখন প্যাডেল করছি, আমি পেছনের চাকাকে ঘোরানোর চেষ্টা করছি, আমি নিজে থেকে পেছনের চাকাকে ঘোরানোর চেষ্টা করছি। তো পেছনের চাকা কি করছে, এর যে একদম নিচের যে বিন্দু আছে সেই বিন্দু পেছন দিকে যাওয়ার চেষ্টা করছে।
আমি যখনই চাকাকে এভাবে ঘোরাচ্ছি, তুমি ভেবে দেখো এখানে যদি জল থাকতো, এখানে যদি জল থাকতো, তুমি প্যাডেল করলে, এভাবে যদি প্যাডেল করো, চাকা এইভাবে ঘুরবে, জল কি হবে, এইভাবে ছিটকে পেছনের দিকে যাবে। তার মানে কি হচ্ছে, চাকার সাথে যে জল লেগে আছে সেই জল পেছন দিকে স্পর্শক বরাবর কিন্তু চলে যাচ্ছে। তাহলে এখানে যদি মাটি থাকে, সেই মাটি এই চাকাকে আটকানোর চেষ্টা করবে, তো এই চাকার উপর ঘর্ষণ যেটা লাগবে সেটা সামনের দিকে লাগবে। সো পেছনের চাকার সামনের দিকে ঘর্ষণ বল লাগছে। কেন? এই যে বিন্দু আছে, এই বিন্দু পেছন দিকে যাওয়ার চেষ্টা করছে, আর মাটিতে যে বিন্দুটা আছে এটা এ আর এটা বি। সো এ আর বি বিন্দু কি হচ্ছে, একই সাথে থাকার চেষ্টা করছে, এদের মধ্যে আপেক্ষিক গতিবেগ এসেছে। তো বি চাইবে এ যেন দূরে না চলে যায়। তাহলে একটু সময় পরে ঘর্ষণ যদি না থাকতো তাহলে এ পিছিয়ে চলে যেত, বি যেখানে আছে সেখানে থাকতো। সো বি চাইবে এ যেন পিছিয়ে না পড়ে, তাহলে কি হবে, সামনের দিকে ঘর্ষণ বল লাগানোর চেষ্টা করবে। তাহলে বি তে ঘর্ষণ বল, মাটিতে ঘর্ষণ বল পেছন দিকে লাগবে। তো সাইকেলের চাকায় সামনের দিকে লাগবে, মাটিতে ঘর্ষণ বল পেছন দিকে লাগবে। তো তোমরা সবসময় এটাই ভাববে যে ঘর্ষণ কি করতে চায়, দুটো যে বিন্দু আছে স্পর্শতে আছে, যেই দুটো বিন্দু, সেই দুটো বিন্দুকে একই সাথে রাখার চেষ্টা করে। এবার তুমি ভেবে দেখো ঘর্ষণ বল না থাকলে কে কোন দিকে যাচ্ছে। তো ঘর্ষণ বল না থাকলে এ দূরে চলে যাবে, তাহলে বি চাইবে এ যেন দূরে না যায়, তাহলে ঘর্ষণ বল বি কি করবে, সামনের দিকে এ কে টানার চেষ্টা করবে। আর এ যেহেতু দূরে চলে যাচ্ছে, তাহলে এ চাইবে বি যেন আমার দিকে আসে, তাহলে কি হবে, বি তে ঘর্ষণ পেছন দিকে লাগবে। সো সাইকেলের চাকাতে সামনের দিকে লাগবে। এবার সামনের চাকাতে যাওয়া যাক। সামনের চাকাকে তো আমি আলাদা করে চালাচ্ছি না, সামনের চাকাকে আমাকে ঘোরাতে হচ্ছে অন্য কোনো ভাবে। সামনের চাকাতে কোনো চেন নেই, তাহলে সামনের চাকা যদি ঘুরে তাহলে ঘুরবে এভাবে। একে আমি চেন দিয়ে আমি আমার পাওয়ার লাগিয়ে পেছনের চাকাকে ঘোরাচ্ছি, কিন্তু সামনের চাকা যদি ঘুরতে হয় সেটাকে হেল্প করবে ঘর্ষণ বল, সামনের চাকাকে ঘোরানোর জন্য হেল্প করবে। তাহলে একে যদি এভাবে ঘুরতে হয় তাহলে নিশ্চয়ই ঘর্ষণ বল ওকে ঘোরানোর জন্য, ওকে টর্ক দেওয়ার জন্য এদিকেই কিন্তু ঘর্ষণ বলকে পেছনের দিকে লাগতে হবে, তাহলে এই চাকাটা ঘুরতে হবে। তুমি ভেবে দেখো যদি সামনেরটাতে, সামনের চাকাতে যদি সামনের দিকে ঘর্ষণ বল লেগে যায় তাহলে তো এ ঘুরবে এইভাবে। তো দুটো জায়গায় ঘর্ষণ বলের কাজ দু রকম, এখানে আটকানোর চেষ্টা করছে, এখানে ঘোরানোর চেষ্টা করছে, যার ফলে এটা হয়েছে। এখানে একে ঘোরাতে হবে, বন্ধুর মতো কাজ করছে, এখানে শত্রুর মতো কাজ করছে। দুটো দিক, ঠিক আছে। তো দুটো দিক, একটি মানুষের দুটো দিক হতে পারে, ভালো খারাপ। তো এখানে বন্ধুর মতো কাজ করছে আর এখানে কি করছে, শত্রুর মতো, মানে আটকানোর চেষ্টা করছে। ঠিক। তো প্রথম কোশ্চেনের অ্যান্সার যেটা হবে, সামনের চাকায় পেছনের দিকে, পেছনের চাকায় সামনের দিকে কি লাগবে, ঘর্ষণ বল লাগবে। সো অপশন এ, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে আমি যদি যাই, বাইরে থেকে ঠেলে কোনো সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার উপর ভূমির দ্বারা স্থির ঘর্ষণ বলের অভিমুখ কি হবে। এবার আমি প্যাডেল করছি না, আমি প্যাডেল করতে করতে থেমে গেছি, আমি আমার বন্ধুকে বলছি যে পেছন থেকে ঠেল। তো বন্ধু পেছন থেকে যদি ঠেলে তাহলে আমি দেখবো যে দুটো চাকা হচ্ছে, এটা সামনের চাকা, এটা এটা সিট, এটা প্যাডেল। তো এটা সামনের চাকা, হ্যাঁ এখানে হেডলাইট, ঠিক আছে, সাইকেলের হেডলাইট। সো সামনের চাকা এটা। এবার বন্ধুকে বললাম ঠেলতে, এবার আমি কিন্তু কোনোভাবে এই প্যাডেল ইউজ করছি না। তো ঠেলতে বন্ধু যদি ঠেলে তাহলে কি হচ্ছে, এইখানের যে চাকা দুটো আছে সেই চাকা দুটোতে আমি চেন দিয়ে কোনো বল প্রয়োগ করছি না, আমি প্যাডেল করে কোনো বল প্রয়োগ করছি না, তার মানে আমি এই চাকাকেও ঘোরানোর চেষ্টা করছি না। ঠিক। সো বন্ধু পেছন থেকে ঠেলছে, বন্ধু যদি পেছন থেকে ঠেলে, এখানে ক্যারিয়ার আছে পেছনে, সেই ক্যারিয়ারে হাত দিয়ে ঠেলছে। ঠিক। তো আমি সাইকেলকে এগোনোর চেষ্টা করছি, সাইকেল যেন এগিয়ে যায়। তাহলে তুমি ভেবে দেখো, কোনো একটা এরকম ছোটবেলায় কি করতে, এরকম একটা চাকা নিয়ে, এরকম একটা চাকা নিয়ে এরকম লাঠি বেঁধে অনেকে এ করে, খেলে, ঠিক, দিয়ে এরকম করে চালিয়ে নিয়ে যাচ্ছে ঠেলে ঠেলে, ঠিক, এভাবে ঠেলে ঠেলে। তো তুমি দেখবে আমি যখন এই চাকা আর এভাবে লাঠি দিয়ে দুই পাশে বেঁধে, বুঝতে পারছো, তো এই মাটিতে লাগিয়ে এরকম ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, তো এই চাকাটা ঘুরবে, তো চাকা ঘুরবে মানে ঘর্ষণ বল পেছনের দিকে লাগবে। ঠিক। সো এখানে সাইকেল চলছে, ঠেলছি বলেই চলছে, তাহলে দুটো ঘর্ষণ বল কি হবে, পেছন দিকে লাগবে।
কারণ আমি নিজে থেকে ঘোরাচ্ছি না, বন্ধু ঠেলছে, সাইকেল এগোচ্ছে, চাকাকে আমি আলাদাভাবে কোনো বল প্রয়োগ করছি না। তাহলে দুটো চাকাই আগে সামনের চাকার মতোই বিহেভিয়ার শো করবে। তাহলে এই চাকাকেও ঘুরতে হবে, এই চাকাকেও ঘুরতে হবে। কেন ঘুরছে? বন্ধু ঠেলছে বলে। তাহলে এখানে ঘর্ষণ বল কি করবে? দুটোর পেছন দিকে লাগবে, সেই জন্য দুটো চাকা ঘুরতে শুরু করবে। তার মানে ঘর্ষণ বল এখানে বন্ধুর মতোই কাজ করছে দুটো চাকাতে। তো কি হবে? দুটি চাকার পেছন দিকে বল প্রয়োগ হবে, দুটো চাকার পেছন দিকে বল প্রয়োগ হবে, অপশন ডি। ঠিক। তারপরে পেছনের চাকায় ব্রেক ব্যবহার করে সাইকেলের বেগ কমালে দুটি ওপর ভূমি দ্বারা কি বল প্রয়োগ হবে? এবার কি হচ্ছে? চলছে চলছে চলছে, ঠেলে দিয়েছে বন্ধু, ঠেলে দিয়েছে। এবার আমি কি করেছি? ব্রেক লাগিয়ে দিয়েছি। তো ব্রেক লাগালে কি হবে? এভাবে আছে দুটো চাকা, ঠিক। তো এইদিকে ঘুরছিল, এইদিকে ঘুরছে, ঠিক। আমি ব্রেক করেছি, সামনের চাকা কি হয়েছে? সামনের চাকা থামার চেষ্টা করছে, ঠিক। আমি ব্রেক লাগিয়েছি, এই সামনে এই যে চাকা আছে সেই চাকার গতিবেগ, যে কৌণিক বেগটা আছে চাকার, সেই কৌণিক বেগ কমার চেষ্টা করছে, ঠিক। কিন্তু সাইকেলের এই যে ফ্রেমটা আছে এর কিন্তু একটা গতিবেগ আছে, কারণ আমি বল প্রয়োগ করেছি চাকাতে। চাকার কি হবে? চাকার স্থিতি পরিবর্তন হবে, গতি থেকে স্থির আর স্থির থেকে গতিশীল। তো চাকাতে আমি বল প্রয়োগ করেছি মানে চাকা স্থির চলে আসবে, বাট সাইকেল নিজের যে আছে, নিজের যে জাড্য আছে, যার জন্য কি হচ্ছে? সাইকেল এগিয়ে যাওয়ার গতিজাড্য সাইকেলের যেটা আছে পুরো ফ্রেমের, তার জন্য তার দরুন সাইকেল এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই চাকা স্টপ হয়ে গেছে, চাকা স্টপ হয়ে গেছে, ঘুরছে না, কিন্তু সাইকেল ওকে টেনে নিয়ে ঘুষতে নিয়ে যাচ্ছে। এবার ঘর্ষণ বলবে এই যে বিন্দু আছে, এই বিন্দু আমার সাপেক্ষে সামনের দিকে যাচ্ছে। তো বি বিন্দু এবার দেখতে পাচ্ছে এ বিন্দু সামনের দিকে চলে যাচ্ছে, তাহলে কি করবে? এ বিন্দুকে তো পিছিয়ে নিয়ে আসতে হবে, একই সাথে থাকবো আমরা। তো ঘর্ষণ বল কি হবে? পেছনের দিকে লাগবে। তো ঘর্ষণ বল পেছনের চাকাতে পেছনের দিকে লাগবে। সামনের চাকাটা কি হচ্ছে দেখা যাক। তো সাইকেল নিজের গতির দরুন এভাবে এগোবে। তো এ কি করবে? সাইকেলকে টেনে রাখার চেষ্টা করবে, ঠিক। এই যে পেছনের চাকা আছে, এই পেছনের চাকা স্টপ হয়ে গেছে, তো সাইকেলের গতির দরুন কি হচ্ছে? সাইকেল ওকে টেনে নিয়ে ঘষটে নিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো ঘষটে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখনই কি হবে? এ চাকা স্টপ হয়ে গেছে, এর সামনের দিকে এর ঘর্ষণ বল এই যে বিন্দু আছে সামনের দিকে ঘষটে যাবে, তো ঘর্ষণ পেছন দিকে লাগবে। তো এই চাকা এবার সাইকেলকে পেছন দিকে টানছে, তো সাইকেল পুরো থামার চেষ্টা করবে, পুরো সাইকেল। তো পুরো সাইকেল যদি থেমে যায়, এই সামনের চাকার টেন্ডেন্সি কি? পেছন দিকে পিছিয়ে আসা, যাওয়ার কথা ছিল সামনের দিকে, কিন্তু এই পুরো ফ্রেমটা পেছনের চাকা থেমে গেছে বলে পুরো ফ্রেম পেছনের দিকে, পুরো ফ্রেম থামার চেষ্টা করছে। এবার থামার চেষ্টা করছে, কিন্তু সামনের চাকা গতিশীল ছিল, তো সেও কি করবে? থেমে যাওয়ার চেষ্টা করবে। তো যখনই থেমে যাওয়ার পুরো চাকাটা থামার চেষ্টা করবে, পুরো চাকাটা থামার চেষ্টা মানে পেছন দিকে একটা বল ওকে টানছে এই ফ্রেমটা, তাহলে কি হবে? এ পেছনের দিকে ঘষতে আসার চেষ্টা করবে, তো সামনের দিকে কি হবে? ঘর্ষণ বল লাগবে। কি বললাম? পেছনের চাকাতে ব্রেক করেছি, তো পেছনের চাকা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেল, কিন্তু সাইকেলের যে ফ্রেম আছে এর গতিবেগ থাকার দরুন এ পেছনের চাকাকে কিছুটা হলেও সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে বিন্দু আছে চাকার, সে সামনের দিকে স্লিপ করার চেষ্টা করবে, পিছলে যাওয়ার চেষ্টা করবে, তো ঘর্ষণ বল পেছন দিকে লাগবে। এবার যেহেতু এ থামার চেষ্টা করছে, এ পুরো ফ্রেমকেও পেছন দিকে টেনে রাখার চেষ্টা করবে। তো পেছন দিকে যদি টেনে রাখে, তাহলে এই সামনের পুরো চাকাটাও কি হবে? পেছন দিকে যেন কেউ টেনে রেখেছে, পেছন দিকে কেউ টানছে, তাহলে ঘর্ষণ বল এখানে সামনের দিকে লাগবে। তো পেছনের চাকায় যদি ব্রেক করা হয়, ঘর্ষণ বল এই চাকাতে সামনের দিকে লাগবে, আর এই চাকাতে পেছনের দিকে লাগবে। তো পেছনের চাকায় পেছনের দিকে, সামনের চাকায় সামনের দিকে লাগবে। কোশ্চেন নাম্বার 4-এ চলে এসো। বলছে 0.1 কেজি ভরের একটি ব্লকের ওপর অনুভূমিক দিকে 5 নিউটন বল প্রয়োগ করে ব্লকটিকে দেয়ালে চেপে ধরা হয়েছে। তো কি হয়েছে? একটি দেয়াল আছে, সেই দেয়ালে একটি বস্তুকে কি করা হয়েছে? একটি বল প্রয়োগ করে, সেই বল কত আছে? 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, আর বস্তুর ওজন হচ্ছে 0.1 কেজি, ঠিক। 0.1 কেজি বস্তুকে ধরে রেখেছে, ঠিক। ব্লক ও দেয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ যেটা আছে 0.5 আছে।
ঠিক, তাহলে তাহলে কি আছে, ব্লকের ওপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত হবে। ঠিক, সো ঘর্ষণ বলের মান কত হবে, খেয়াল রাখবে যে ঘর্ষণ বলের মান কোনোদিন সীমাস্থ ঘর্ষণ বল হয় না বা মিউ এমজি হয় না। জেনারেলি স্টুডেন্ট কি করে যে এফ যে ঘর্ষণ বল, এখানে মিউ যদি থাকে আর এখানে এম যদি থাকে, তারা কি করে ঘর্ষণ বলকে ডাইরেক্ট মিউ এমজি লিখে ফেলে, কারণ উপর দিকে এন আর নিচের দিকে এমজি, সো ঘর্ষণ বলকে মিউ এমজি লিখে ফেলে। কোনোদিন স্থির ঘর্ষণ বলকে মিউ এমজি লিখবে না, সবসময় এটা লেখা প্র্যাকটিস করো, ঘর্ষণ বল এফ সীমাস্থ ঘর্ষণ বলের থেকে জিরোর মধ্যে কোনো একটা ভ্যালু নেবে, আর সেই সীমাস্থ ঘর্ষণ বল হয়ে যায় মিউ এন, এমজি নয় মিউ এন, এমজি নয় এন, এন এই ক্ষেত্রে এমজি হবে, এই ক্ষেত্রে কোনো আলাদা হবে, দুটো সিনারিও দেখো, এই দিকে এন এমজি উল্টো দিকে আছে, সো এন এমজি কে ব্যালেন্স করছে। ঠিক, যদি নততল হয়ে যায় তাহলে তুমি দেখবে যে এন ভ্যালুটাই এমজি নয় এমজি কস থিটা হয়, তখন এন এমজি কস থিটা হয়ে যাবে। সো প্র্যাকটিস করো মিউ এন লেখার, মিউ এমজি নয় মিউ এন। এবার আমি এন নিজে থেকে বের করব, সেটা সীমাস্থ সর্বোচ্চ ঘর্ষণ বল হবে। এবার ঘর্ষণ বল যেটা হয় স্বনিয়ন্ত্রক হয়, নিজের ভ্যালু কি করতে পারে, চেঞ্জ করতে পারে। ঠিক, কোথা থেকে কোথায়, জিরো থেকে এফ লিমিটিং পর্যন্ত নিজের ভ্যালু চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তো এফ আমি যে বল প্রয়োগ করছি, ধরে নাও আমি কোনো একটা বল প্রয়োগ করছি এফ, সেই বলটা যদি সীমাস্থ ঘর্ষণ বলের থেকে কম হয়, এফ যদি সীমাস্থ ঘর্ষণ বলের থেকে কম হয়, তাহলে ঘর্ষণ বল এফ এর মানটাই নেবে, এটা ছিল 1 নম্বর। আর যদি 2 নম্বর, এফ যদি সীমাস্থর থেকে বেশি হয়ে যায়, বস্তু চলবে মানে তখন ঘর্ষণ বল সীমাস্থ ঘর্ষণ বলের ভ্যালুটাই নেবে। ঠিক আছে, যখন বিপদে পড়বে তখন সে তার ম্যাক্সিমাম শক্তিটা লাগাবে। বিপদে পড়া মানে যে বল প্রয়োগ করছে সে বল ঘর্ষণ বলের থেকে বেশি হচ্ছে, শক্তিশালী বল, তো ভেবে রাখবে শক্তিশালী বল মানে ঘর্ষণ বলের থেকে বেশি বল প্রয়োগ হয়ে গেলে ঘর্ষণ বল নিজেও শক্তিশালী মানে নিজের সমস্ত সর্বশক্তি দিয়ে লড়ার চেষ্টা করবে, আর সেটা সর্বোচ্চ বল হবে ওর। কিন্তু যখনই কম হয়ে যাবে, যখনই যে শত্রু আছে, এই যে শত্রু এফ এর শত্রু, এই এফ বড় এফ, এই বড় এফ যদি এফ এর কম হয়ে যায় সর্বোচ্চ ভ্যালুর থেকে, তখন এফ কি করবে, ওর সমান ভ্যালু প্রয়োগ করবে। ঠিক আছে, সমান মান প্রয়োগ করবে। এবার এই কোশ্চেনে আসি আমি, এই কোশ্চেন কি বলছে, সো এই কোশ্চেনে আমি আগে ছবি আঁকি, 0.1 ইন্টু জি, এটা নিচের দিকে লাগবে। 5 নিউটন যখনই দেব, এর থেকে লম্ব প্রতিক্রিয়া বল একটা এন আসবে, সেই এন কি হবে, 5 হবে, কারণ এ দেয়ালের দিকে কোনো ত্বরণ নিচ্ছে না, তাহলে এন সমান 5 নিউটন হবে। তো দেখো এন সমান কিন্তু এমজি নয় এখন, কারণ এন এই দিকে হচ্ছে, ঘর্ষণ বলটা এই তলে দেখা হচ্ছে, তো যে তলে দেখা হচ্ছে সেই তলের এন চাই, তো এই তলের এন হচ্ছে 5 নিউটন। তাহলে সীমাস্থ ঘর্ষণ বলের মান হচ্ছে 5 মিউ ইন্টু এন, তার মানে 0.5 ইন্টু 5, সো দিস ইজ 2.5 নিউটন, 2.5, 0.25 নয় 2.5 নিউটন। তো সর্বোচ্চ ঘর্ষণ বল যেটা সেটা এটা হতে পারে, তার মানে ঘর্ষণ বল 2.5 থেকে 0-র মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে। এবার ওর শত্রুকে দেখবে, এর শত্রুকে এখানে কে টানছে, ঘর্ষণের বিরুদ্ধে কে কাজ করছে, উপর দিকে ঘর্ষণ, এর বিরুদ্ধে মানে শত্রু হচ্ছে বড় এফ হচ্ছে 0.1 জি। এবার জি যদি 10 ধরে নেওয়া হয় কিছু বলা নেই, জি যদি 10 ধরে নিই তাহলে 1 নিউটন হবে, জি যদি 10 ধরে নিই 0.1 কেজি আছে, তো জি 10 ধরলে এফ 1 নিউটন হচ্ছে। সো 1 নিউটন যদি হয়ে যায় তাহলে আর ঘর্ষণ বল 2.5 দিতে পারে, তাহলে কি হবে, এ তো 2.5 দেবে না, এ বলবে আমার শত্রু যে আছে সে আমার পাওয়ারের থেকে কম। ঠিক, পাওয়ারের থেকে যদি কম হয় আমি ওর ভ্যালুটাই প্রয়োগ করব। ঠিক আছে, কারণ যদি ঘর্ষণ বল নিজে ওর সমস্ত এ লাগিয়ে দেয়, 2.5 লাগাবে আর নিচের দিকে 1 নিউটন লাগছে, তাহলে বস্তু তো ওপর দিকে চলে যাবে। আমি কোনো একটা বস্তুকে এদিকে ঠেলছি, বস্তু ওপর দিকে যেতে পারে না, ও রেস্টে থাকবে। তো রেস্টে থাকলে এই পাশের বল আর ওপর দিকের বল সমান হতে হবে, তাহলে কি করবে, ঘর্ষণ বল কি করবে, 0.1 জির ভ্যালুটাই নেবে। ঠিক, এবার অপশানে দেখো,
অপশানে কি আছে 0.98, মানে জি কে কি করেছে 9.8 নিয়েছে, তো 0.1 ইন্টু 9.8 মানে 0.98 নিউটন। ঠিক, বোঝা গেল? ঠিক, ঘর্ষণ বল, ঘর্ষণ বলের শত্রু হচ্ছে প্রযুক্ত বল। প্রযুক্ত বল যদি ঘর্ষণ বলের থেকে শক্তিশালী হয়, ঘর্ষণ বল সর্বোচ্চ শক্তি লাগাবে। যদি প্রযুক্ত বল ঘর্ষণ বলের থেকে কম হয়, তাহলে ঘর্ষণ বল দয়া করে ওরই ভ্যালুটা লাগাবে, যেটা হচ্ছে প্রযুক্ত বল প্রয়োগ করছে। ঠিক আছে, তো ঘর্ষণ বল হচ্ছে দয়ালু, কম হলে সমান লাগাবে, যদি বেশি হয়ে যায় শত্রুপক্ষ তাহলে ওর ম্যাক্সিমামটা লাগাবে। ঠিক আছে, তো এটা মনে রাখো। তো 4 নম্বর কোশ্চেন হলো। কোশ্চেন নাম্বার 5-এ দেখো, যেটা বলে দিয়েছিলাম, আমি যদি হাঁটি, কোনো মানুষ যদি হাঁটি, সে কি করবে, সে এভাবে হাঁটছে, কোনো মানুষ যদি হাঁটে তাহলে সে কি করে, এই যে পা দিয়ে গ্রাউন্ডকে কি করে প্রেস করে, পা দিয়ে নিচের দিকে পুশ করে, ঠেলতে থাকে। তো তুমি দেখবে কখনো কনক্রিট আছে, সেই কনক্রিটের ওপরে হাঁটছো, আর সমুদ্রের কাছাকাছি বা নদীর কাছাকাছি চরে হাঁটছো, যখন চরে হাঁটছো তুমি পায়ের ছাপ পড়ে যায়। ঠিক আছে, পায়ের ছাপ পড়ে যাচ্ছে কেন, কারণ তুমি নিজে বল প্রয়োগ করেছো, নিচের দিকে ঠেলছো, যার জন্য পায়ের ছাপ পড়েছে। তাহলে আমরা চলার জন্য পেছন দিকে কি করি, পুশ করি। ঠিক, এবার এই পায়ের কাছে কেউ যদি মোবিল বা কলার ছাল রেখে দেয় তাহলে কি হবে, পেছন দিকে তুমি পড়ে যাবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, পেছন দিক থেকে কে বাঁচাচ্ছে, যখন আমি পড়ছি না, এখানে যদি কোনো থাকে ঘর্ষণ বা মসৃণ কোনো বস্তু থাকে, মোবিল ঢেলে দিলাম বা কলার ছাল রেখে দিলাম, তাহলে পা পেছন দিকে পিছিয়ে যাবে, তার মানে ঘর্ষণ কম, মানে মানে আমি বলতে পারি ঘর্ষণ নেই, পা পেছন দিকে পিছিয়ে যাচ্ছে। তার মানে যখন আমি পিছলে যাচ্ছি না, তাহলে আমাকে কেউ না কেউ তো বাঁচাচ্ছে, আর সেটা ঘর্ষণ বল। ঠিক, সো ঘর্ষণ বল আমাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে, বন্ধুর মতো কাজ করবে। তো আমরা চলতে পারি এই জন্য, কারণ আমাদের পায়ের ওপরে ঘর্ষণ বল ওদিকেই লাগে যেদিকে আমরা চলছি, মাটির ওপরে উল্টো দিকে লাগবে, মাটির ওপরে উল্টো দিকে। তো কেউ পূর্ব থেকে পশ্চিম দিকে যদি হাঁটে, তার পায়ে পূর্ব থেকে পশ্চিম দিকেই ঘর্ষণ বল লাগে, কিন্তু মাটিতে উল্টো দিকে লাগে। ঠিক আছে, এখানে আমরা ঘর্ষণের সাহায্য নিয়ে চলছি, নাকি ঘর্ষণের বিরুদ্ধে কাজ করছি। তুমি যদি কোনো বস্তুকে ঠেলে নিয়ে যাও, তুমি চলছো বাট ঠেলে নিয়ে যাচ্ছ, তো এই বস্তুকে তুমি সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, তখন ঘর্ষণ লেগে যাবে যে আমার বিরুদ্ধে কাজ করছে, আমি তাহলে উল্টো দিকে লাগি। ঠিক, আর এখানে ঘর্ষণ ওকে হেল্প করছে চলার জন্য। ঠিক, এখানে ঘর্ষণ কোনো বস্তুকে আমি যদি ঠেলি, তার মানে আমি বস্তুকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তো ঘর্ষণ বল তখন উল্টো দিকে লেগে যাবে। ঠিক, তো তখন শত্রুর মতো কাজ করবে, এখন বন্ধুর মতো কাজ করছে। তো একজন বস্তু পশ্চিম থেকে পূর্ব দিকে যদি যায়, পশ্চিম থেকে পূর্ব দিকেই ঘর্ষণ বল প্রয়োগ হবে। ঠিক, সো কোশ্চেন নাম্বার, এটা লেভেল 1 এর কোশ্চেন 5 ছিল। কোশ্চেন নাম্বার 6 যেটা লেভেল 2 এর কোশ্চেন পরে করব। লেভেল 1 এর কোশ্চেন নাম্বার 7। এম ভরের একটি বস্তু আনত তলে স্থির অবস্থায় আছে। এম ভরের একটি বস্তু একটি নত তলে স্থির অবস্থায় আছে। কোশ্চেন নাম্বার 7। এভাবে একটি তল আছে যেটা থিটা বলছি, আর একটা বস্তু এম ভরে এম ভর নিয়ে স্থির অবস্থায় আছে। ঠিক, বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ আছে, বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ আছে। ব্লকটি নিজের ওজনের ক্রিয়ার নিম্নমুখে গতিশীল হবে যখন নতিকোণ। ঠিক, বলছে ব্লকটি নিজের ওজনের ক্রিয়ার, ওজন যে ক্রিয়া করছে সেই দিকে নিম্নমুখী গতিবেগ হবে কখন। তো তোমাদের 3টে জিনিস বলা হয়েছিল। কি, এই যে নততল আছে, কোনো বস্তুকে আমি যদি নিয়ে নিই, কোনো বস্তুকে আমি নিয়েছি, ধরে নাও এই বইটার উপরে আমি এই মার্কারটা রাখছি। ঠিক, তো দেখো আমি যদি একটু টিল করে, এই মার্কার কিন্তু পড়ছে না, বাকি রেখেছি, এমন একটা সময় আসবে যখন স্টার্ট করবে, তো সেই কোণকে বলা হয় বিরাম কোণ। যেই কোণ নততলের, সেই কোণ যেই কোণে কি হয়, বস্তু কি হয় চলতে শুরু করে, ত্বরণ শুরু করে, তার আগে সেই কোণের থেকে কম কোণ যদি নতিকোণ হয়, যেই কোণ আছে, যেই কোণে স্টার্ট করেছে, নততলের যেই কোণে স্টার্ট করে বস্তু ত্বরণ শুরু করে, সেটাকে বলা হয় বিরাম কোণ। যদি আমি বলে দিই থিটা 45 বিরাম কোণ, লেটস সে লামডা দিয়ে লেখা হয় এটাকে বিরাম কোণ। আমি যদি নততল 30 রেখে দিই, তাহলে যে কোনো বস্তু ওর উপরে কি হবে, স্থির থেকে যাবে। যদি আমি থিটাকে 60 করে দিই,
তাহলে কি হবে, বস্তু চলতে শুরু করবে। তার মানে বিরাম কোণের থেকে বেশি নততলের কোণ যদি থাকে চলবে বস্তু, আর যদি না থাকে ওর থেকে কম হয় বস্তু চলবে না। ঠিক। তো এবার আমাকে দেখতে হবে যে এখানে কি বলছে, বস্তু নিম্নমুখী যদি হয় তাহলে আমার যে নততল আছে সেই নততলটা বিরাম কোণের থেকে বেশি, বিরাম কোণের থেকে বেশি। এবার বিরাম কোণ আমরা লামডা দিয়ে লিখি, সেই ট্যান লামডা কি হয়ে যায়, মিউ এস হয়ে যায়। খেয়াল রাখবে ট্যান লামডা ইকুয়ালস টু মিউ এস হয়ে যায় যখন এস শুরু করে চলতে, আর এটাকেই বিরাম কোণ বলা হয়। সো বিরাম কোণ সমান হয়ে যাবে ট্যান ইনভার্স মিউ এস। সো এখানে বিরাম কোণ, সো থিটা যেটা হবে সেটা লামডার থেকে বেশি হবে, সো থিটা গ্রেটার দেন ট্যান ইনভার্স মিউ এস। ঠিক। তো তাহলে এখান থেকে আমি পাবো অপশান এ, মিউ লেখা আছে এটা কিন্তু মিউ এসি হবে, সো অপশান এ হয়ে যাবে। ঠিক। তারপরে কোশ্চেন নাম্বার 8 কি বলছে, বলছে দুটি একই রকমের বস্তু আছে এ বি, একই প্রকৃতির আছে ও উচ্চতার দুটি নততল বরাবর নিচের দিকে গড়িয়ে পড়ে। প্রকৃতির ও উচ্চতার, আচ্ছা একই উচ্চতায় আছে, একই প্রকৃতির আছে, দুটো বস্তুকে নততল বরাবর গড়িয়ে পড়তে দেওয়া হলো। ঠিক। নততল দুটির নতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। সো দুটো বস্তুকে রেখে দেওয়া হয়েছে, একটা হচ্ছে 60 ডিগ্রি 30 ডিগ্রি নততল, আর একটা হচ্ছে 60 ডিগ্রি নততল। ঠিক, 60 ডিগ্রি 30। সো এখানে একটা বস্তু রেখে দেওয়া আছে, এখানে একটা বস্তু রেখে দেওয়া আছে। ঘর্ষণ বলের কোনো কিন্তু কমেন্ট করেনি, তার মানে ঘর্ষণ বল নেই এখানে। ঠিক। সো ঘর্ষণ বল যদি না থাকে তাহলে জি সাইন 60 হয়ে যাবে ত্বরণ, আর এখানে হয়ে যাবে জি সাইন 30। ঠিক। তো সাইন 60 এর ভ্যালু বেশি, তার মানে এর ত্বরণ বেশি হবে, যার ত্বরণ বেশি হবে সে তাড়াতাড়ি করে নিচে পৌঁছে যাবে। সো কোনটা হচ্ছে দেখো বি, সো বি হচ্ছে আগে পৌঁছে যাবে, সো বি এর থেকে আগে পৌঁছায়, অপশন বি, বি ফর বম্বে। কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 9, একটি চেন আছে সেই চেনকে কোনোভাবে ঝুলিয়ে রেখেছে। ঠিক। কোশ্চেন নাম্বার 9, এল দৈর্ঘ্যের একটি সুষম শিকল একটি অমসৃণ টেবিলের ওপরে আছে, তার দৈর্ঘ্যের 1/n অংশ টেবিলের কিনারা থেকে ঝুলছে। ঠিক। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? তো একটা টেবিল আছে, এভাবে করে টেবিলের ওপরে কি আছে, এভাবে করে ঝুলছে, টেবিল থেকে এভাবে করে ধরো ঝুলছে। ঠিক। টোটাল লেন্থ যদি এল হয়, এই লেন্থটা এখান থেকে কত অংশ, এল বাই 1/n অংশ আছে, 1/n অংশ টেবিলের কিনারা থেকে ঝুলছে, মানে এটা এল বাই এন অংশ, আর এইটুকুটা হবে এল মাইনাস এল বাই এন অংশ, তার মানে এটা হচ্ছে এল 1 মাইনাস 1/n অংশ। ঠিক। এটা বলছে পড়বে না। ঠিক। শিকলটি টেবিল থেকে পড়ে যাওয়ার উপক্রম করে তখন টেবিলের ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? তো বলছে এটা ঝুলে আছে, এটা ঝুলে আছে, যখনই এল বাই এন হবে তখনই পড়ার উপক্রম, মানে জাস্ট পড়বে ওই সময়। তাহলে তোমাকে বুঝতে হবে জাস্ট পড়বে মানে নিশ্চয়ই ফোর্স ব্যালেন্স হয়ে গেছে, নিম্নমুখী বল, আর একে ধরে রাখার প্রথম কথা, এ ঝুলবে কেন, কেন ঝুলবে? যদি ঘর্ষণ বল না থাকতো এ পড়ে যেত, কারণ নিচের দিকে এই যে যেটা এল বাই এন অংশ আছে সেটা কিন্তু নিচের দিকে একে টানছে, তাহলে এ পড়ে যাওয়ার কথা ছিল। তো ঘর্ষণ না থাকলে পড়ে যেত, তা মানে নিশ্চয়ই এখানে ঘর্ষণ একে বাঁচাচ্ছে, ঘর্ষণ বল বাঁচাচ্ছে, আর নিচের দিকে টানার জন্য কি আছে, এই পুরো এল বাই এন অংশের ওজন। সো এই কোশ্চেনকে আমি কি করি, দুটো বক্স বানিয়ে এভাবে করে সলভ করে নিই। দুটো বক্স আছে, একটা বক্স এই ভরটা এল বাই এন, আর সুষম বলা আছে, তো এল বাই এন অংশ আমি যদি এমও দেওয়া নেই তো আমি এম ধরে নিই, তো সুষম যদি হয়ে যায় এম বাই এল প্রত্যেক জায়গায় কি হবে, সমান হবে। ঠিক। সো এখানে এম বাই এল ধ্রুবক, সো এই যে এটা যেটা আছে সেটা কি হবে, এম বাই টোটাল এল ইন্টু এল বাই এন, তার মানে এর ভর হবে এম বাই এন, এম বাই এল প্রতি একক ভরের ভর, প্রতি একক দৈর্ঘ্যের ভর, তাহলে এল বাই এন অংশের ভর কত হবে, এল এল কেটে যাবে, এম বাই এন হয়ে যাবে। তো বাকিটা এখানে এম মাইনাস এম বাই এন, এম মাইনাস এম বাই এন,
সো এটাকে না আমি m2 লিখছি আর এটাকে আমি m1 লিখছি সহজ করার জন্য। তাহলে এখানে m1g লাগবে আর এখানে এখানে ঘর্ষণ বল লাগবে, সেই ঘর্ষণ বল এখানে নিচের দিকে m2g লাগবে আর ওপরের দিকে কি লাগবে, লম্ব প্রতিক্রিয়া বল। ঠিক, সো ঘর্ষণ বলের জাস্ট পড়ার উপক্রম করছে, তার মানে ঘর্ষণ বল সর্বোচ্চ সীমাস্থ ঘর্ষণ বলে পৌঁছে গেছে, লিমিটিং ফ্রিকশনে পৌঁছে গেছে, সর্বোচ্চ ভ্যালু নিয়ে নিয়েছে। তো এফ কি হয়ে যাবে, এফ ম্যাক্স এর সমান হবে আর সেটা কি হয়ে যাবে, মিউ ইন্টু এন হয়ে যাবে, মিউ ইন্টু এন, তার মানে মিউ ইন্টু m2g, এটাই ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম ভ্যালু যদি m1 এর জির সাথে, দুজনের মারপিট চলছে, এফ এই দিকে টানছে আর mg এই দিকে, সো দুটো যখন উপক্রম পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে, তার মানে কি হচ্ছে m1g প্রায় এফ ম্যাক্স এর কাছাকাছি হয়ে গেছে, আর একটু বেশি যদি m1g হয়ে যায় পড়তে শুরু করবে, তাহলে দুটো বল এফ ম্যাক্স আর m1g সমান হয়ে গেছে। সো এখান থেকে আমি যদি মিউ বের করি, তুমি পাবে m1/m2। এবার আমি m1 জানি m/n, আর এখান থেকে আমি m2 জানি m-1/n। ঠিক, m2 বসিয়ে দিয়েছি, m কে কমন বের করে নিয়েছি, 1-1/n হয়ে যাবে। সো mm কেটে যাবে, সো হবে একে যদি সলভ করি, উপরে 1/n আর নিচে n-1/n, সো nn কেটে যাবে, অ্যান্সার আসবে 1/1n-1, 1/n-1 কি হয়ে যাবে, মিউ। সো মিউ এর ভ্যালু হয়ে যাবে 1/1n-1, অপশান বি, অপশান বি। তো যখনই এরকম কোশ্চেন থাকবে, এটাকে একটা আলাদা ভর ধরে নাও, এটাকে একটা আলাদা ভর ধরে নাও, ঠিক আছে। সো দুটো পড়ার উপক্রম করছে, তাহলে এটা হবে। যদি বলে দিত এ ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নামছে, তাহলেই তুমি জানো কি করতে হবে, m1g মাইনাস এফ নেট প্রযুক্ত বল পুরো এর ওপরে, সিস্টেমের ওপরে, দ্যাট ইজ ইকুয়ালস টু ma করলে তুমি পেয়ে যাবে। যদি বলতো পুরোটা একটা ত্বরণ নিয়ে পড়ছে, এ ত্বরণ নিয়ে, এখন ত্বরণ শূন্য মানে ফোর্স ব্যালেন্স হয়ে গেছে, এই যে এফ ম্যাক্স আছে, এই এফ ম্যাক্সকে এমজির সঙ্গে ব্যালেন্স করে দিয়েছি। যদি ত্বরণ থাকতো, বলতো এ ত্বরণ নিয়ে পড়ছে, তখন আমাকে দেখতে হতো যে আচ্ছা এখানে m2 আছে, এখানে m1 আছে, m1 m2 বের করে নিয়ে, এখানে m1g লাগছে, এখানে f লাগছে, আর ত্বরণ হচ্ছে a। তখন আমরা কিভাবে সলভ করতাম, m1g আর এই দিকে দড়ির দিকের বল f ম্যাক্স হয়ে যাবে, যেহেতু চলবে, বাই এই পুরো সিস্টেমে ভর কত আছে, m1 প্লাস m2 দিয়ে ত্বরণ। সো এখানে যদি ত্বরণ দেওয়া থাকে, m1 দেওয়া থাকে, m1 দেওয়া থাকে, তাহলে এই f ম্যাক্স এর মধ্যে মিউর ভ্যালু আছে, সো ওখান থেকে মিউর ভ্যালু বের করে নিতে পারবে। ঠিক, কোশ্চেন নাম্বার 10 আর কোশ্চেন নাম্বার 19 দুটো একই টাইপের কোশ্চেন, কোশ্চেন 10 অ্যান্ড কোশ্চেন 19। কি বলছে, একটি নততল আছে, না একটি ফাঁপা গোলক আছে, সেই ফাঁপা গোলক, এভাবে একটা ফাঁপা গোলক আছে, সেই ফাঁপা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আর, ব্যাসার্ধ দেওয়া আছে আর, ঘর্ষণ গুণাঙ্ক 1/√3, সো মিউ ইকুয়ালস টু 1/√3 ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। ঠিক, একটি বস্তুর কণাকে যে উচ্চতায় স্থির রাখতে পারা যাবে, সেই উচ্চতাটা কত হবে। আমি ধরে নিলাম বস্তুকে h উচ্চতায় স্থির রাখা যাবে, একটা বস্তু আছে, সেই বস্তুকে h উচ্চতায় স্থির রাখা যাবে, ধরে নাও এখান থেকে এই আরটাকে, এই সেন্টারটাকে এখানে করে দিই, আর সো এখান থেকে কোনো h উচ্চতায় আমি বস্তুকে স্থির রাখতে পারি। তো এখান থেকে আমি এটা যদি দেখি, তাহলে এটা আর হয়ে যাবে। ঠিক, সো স্থির থাকছে, তো একে না আমি স্থির আছে, এই ছোট্ট যদি বস্তু হয়, একে আমি এমন ধরে নিতে পারি একটা নততলের বরাবর আছে, নততলের বরাবর আছে এভাবে করে, তার মানে একটি নততল আছে, সেই নততলে বস্তু স্থির আছে, তার মানে কি নিচের দিকের যে বল mg sin থিটা, এটা যদি থিটা হয় mg sin থিটা, আর উপরের দিকের ঘর্ষণ বল ম্যাক্সিমাম যেটা হবে f ম্যাক্স, সেই দুটো সমান। সর্বোচ্চ উচ্চতা বলেছে, সর্বোচ্চ উচ্চতা মানে ঘর্ষণ বলও কি করছে, সর্বোচ্চ ভ্যালু লাগিয়েছে,
তো সর্বোচ্চ ভ্যালু mg sin থিটাকে বাঁচাবে, সেই থিটাটা কত হবে, কোন থিটাতে রাখলে হয়ে যাবে। ঠিক, তো এখান থেকে যদি এটা আর হয়, এখান থেকে যদি আর হয়, এটাকে কোনো আমি আলফা নিচ্ছি, লেটস সে আলফা কোণে এই বস্তু সর্বোচ্চ স্থির থেকে যাবে, মানে সর্বোচ্চ উচ্চতায়, এর থেকে একটু উপরে নিয়ে গেলে পড়ে যাবে, এর নিচে রাখলেও থেকে যাবে, ঘর্ষণ বল বাঁচিয়ে নেবে, কিন্তু এর উপরে গেলে mg sin থিটা, থিটা বেড়ে যাবে, আর তাহলে কি হয়ে যাবে, আমার ঘর্ষণ বল আর বাঁচাতে পারবে না। ঠিক, তো তাহলে এটা যদি আলফা হয়, তুমি ভেবে দেখো, আমি এখান থেকে একটা স্পর্শক টেনেছি এখানে, ঠিক, তো তুমি দেখতে পাচ্ছ একটা নততল বানিয়ে ফেলেছি আমি, একটা নততল ও পি কিউ একটা নততল। সো এটা যদি আলফা হয়, এটাও আলফা হবে, এটা 90 মানে এটা 90 মাইনাস আলফা, এটা আলফা হবে, তার মানে একটা নততল আছে আলফা, আর এটা এফ ম্যাক্স, আর এখানে হবে এম জি সাইন আলফা, আর এফ ম্যাক্স এই দিকে কি হবে এম জি কস আলফা, আর এইদিকে এন। সো নততলের কোশ্চেন, এটা নততলের কোশ্চেন, ভয় দেখানোর জন্য এভাবে বানিয়েছে। ঠিক, সো এন ইকুয়ালস টু এম জি কস থিটা, তাহলে এফ ম্যাক্স হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে মিউ এন মানে মিউ এম জি কস আলফা, সেই মিউ এফ ম্যাক্স এম জি সাইন আলফার সঙ্গে সমান হবে। সো এম জি সাইন আলফা ইকুয়ালস টু মিউ এম জি কস আলফা। সো এম জি কেটে যাবে, সো হয়ে যাবে ট্যান আলফা ইকুয়ালস টু মিউ, ট্যান আলফা ইকুয়ালস টু মিউ হয়ে যাবে। তাহলে দেখো কি আছে, সো মিউ এর ভ্যালু দেওয়া আছে 1/√3, সো ট্যান আলফা ইকুয়ালস টু 1/√3, সো হয়ে যাবে আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি। ওকে, সো আলফা যদি 30 ডিগ্রি হয়ে যায়, তাহলে তুমি এই এইচ বের করতে পারবে না, আলফা 30 ডিগ্রি, আর আমাকে ব্যাসার্ধ দেওয়া আছে, এই আর দেওয়া আছে। ঠিক, তো দেখো এই উচ্চতাটা চাই, এই উচ্চতাটা, তো আমি এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আর এই পুরোটা হচ্ছে আর, তার মানে এই পুরোটা হচ্ছে আর, এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে এইচ। ঠিক, আর এটা হচ্ছে আলফা। সো এটা যদি আর হয়, এইটুকু পার্ট হয়ে যাবে আর কস আলফা, তাহলে এইচ আর আর কস আলফা প্লাস এইচ ইকুয়ালস টু আর, এটা তো টোটাল আর, এই এইচ প্লাস আর কস আলফা টোটাল আর এর সমান হবে, কারণ এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। সো আমার এইচ যেটা হবে আর 1 মাইনাস কস আলফা, সো আমি আলফা পেয়ে গেছি, আর 1 মাইনাস কস আলফা পেয়ে যাব, সহজে বের করে নিতে পারবে। সো আলফা আমি পেয়ে গেছি 30 ডিগ্রি, তাহলে এইচ ইকুয়ালস টু আর 1 মাইনাস কস আলফা, সো আর ইন্টু 1 মাইনাস কস 30√3/2, সো দিস ইজ দি এইচ। সো এখান থেকে যে ভ্যালুটা আসবে দেখে নাও ক্যালকুলেটার বা কিছুতে করে, সো 1√3 মানে 1.7 এর কাছাকাছি বাই 2, তার মানে 0.85 এর কাছাকাছি আমার এটা আসবে। সো 1 মাইনাস 0.85 ইন্টু আর, তার মানে 0.15 ইন্টু আর এর কাছাকাছি অ্যান্সার হবে, 0.15 ইন্টু আর, মানে অপশান ডি 134। ঠিক আছে, অ্যাপ্রক্স নিয়েছি 115 এর কাছাকাছি অ্যান্সার হবে, ওর কাছাকাছি আর কোনো অ্যান্সার নেই। ঠিক আছে, সো অপশান ডি যাবে। তো তুমি মনে রেখে দাও যে এখানে যেই আলফাটা হয়, সেই আলফাটারই 1 মাইনাস কস আলফা, আর সেই আলফাটা কোথা থেকে আমি বের করব, আলফাটা কি করে বের করব, আমি ট্যান লামডা ইকুয়ালস টু ট্যান আলফা ইকুয়ালস টু মিউ এস করে দেবো, ট্যান আলফা ইকুয়ালস টু মিউ এস। ঠিক, তুমি সেম তুমি কোশ্চেন চলে যাও 19 কোশ্চেনে চলে যাও, বলছে একটি পিঁপড়ে উঠছে, এভাবে করে উঠছে, তাহলে তার এ কত হবে, ঘর্ষণ গুণাঙ্ক 3 দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক, কোশ্চেন নাম্বার 29-এ চলে যাও, একটি পিঁপড়ে বা কিছু এরকম করে উঠছে, এরকম করে উঠছে, বলছে ম্যাক্সিমাম সর্বোচ্চ কতটাই উঠতে পারবে, তো একই কোশ্চেন, সর্বোচ্চ কতটা উঠতে পারবে, তো সর্বোচ্চ এটাই, আর যদি এটা হয় হাইট উঠতে পারবে আর ইন্টু 1 মাইনাস কস আলফা। ঠিক, আর ট্যান আলফা ইকুয়ালস টু 1/3, ট্যান আলফা ইকুয়ালস টু 1/3, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, এখানে তো উচ্চতাই জিজ্ঞেস করেনি, বলছে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত যখন যাবে তখন ট্যানের সঙ্গে কি সম্পর্ক হবে, সো ট্যান লামডা ইকুয়ালস টু 1/3, তার মানে আমি বলতে পারি 1/tan ইকুয়ালস টু 3, তার মানে কট আলফা ইকুয়ালস টু 3, সো কট আলফা ইকুয়ালস টু 3 ইজ দি অ্যান্সার, সো অপশন এ। ঠিক আছে, সো এই কোশ্চেনের জন্য সবসময় খেয়াল রাখবে এইটা,
আর এটা যদি ম্যাক্সিমাম উচ্চতা চাই আলফার ভ্যালু বের করে বসিয়ে দাও। আর যদি কন্ডিশন লেখা থাকে ট্যানের সাথে, তো এটা কার মতো হচ্ছে, বিরাম কোণের মতোই হচ্ছে, অ্যাকচুয়ালি বিরাম কোণের মতো হচ্ছে, ট্যান ল্যামডা ইকুয়ালস টু মিউ এস। তো তুমি সেম এখানে বসিয়ে দাও, সর্বোচ্চ দূরত্ব যেতে, সর্বোচ্চ উচ্চতায় যখন যাবে তখন যদি লামডা হয়, সেই লামডাটাই কি হয়ে যাবে, বিরাম কোণের মতো কাজ করবে। দিস ইজ দি লজিক। কোশ্চেন নাম্বার 13 চলে যাও। লেভেল 1 এর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। সবাইকে এগুলো করতে হবে। 5 কেজি ভরের একটি বস্তু অমসৃণ অনুভূমিক তলে আছে। তল ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.7, স্থির ঘর্ষণ আর চল ঘর্ষণ দেওয়া আছে 0.5। একটি অনুভূমিক ব্লক বল বস্তুটিকে প্রয়োগ করে এটি ঠিক গতিশীল হয়। আচ্ছা, একটি অনুভূমিক তলে বল প্রয়োগ করে একে গতিশীল করা যায়। ব্লকটি চলতে শুরু করার পর ব্লকটি ক্রিয়া করতে থাকলে ব্লকের ত্বরণ কত হবে? আচ্ছা দেখো কোশ্চেনটা পড়ো ঠিক করে। 5 কেজি একটি বস্তু আছে, সেই বস্তু 5 কেজি ভরের বস্তু আছে। কোশ্চেন নাম্বার 13। 5 কেজি ভরের বস্তু আছে, তাতে অনুভূমিক বল প্রয়োগ হচ্ছে, এফ বল প্রয়োগ হচ্ছে। আর এখানে মিউ এস আছে 0.7 আর মিউ কে আছে 0.5, 5 না 4, 0.5, ঠিক। সো এই বল কিন্তু প্রয়োগ হতে থাকছে। ব্লকটিকে অনুভূমিক বল ব্লকটিকে প্রয়োগ করা হলো যাতে এটি ঠিক গতিশীল হয়, ঠিক আছে, গতিশীল হয় এবং ব্লকটি চলতে শুরু করার পরও বলটি ক্রিয়া করতে থাকে। ব্লকের ত্বরণ কত হবে? ঠিক আছে চলো। সো এফ বল প্রয়োগ করা হয়েছে, ঠিক। সো এফ বল দিয়ে কি করা হয়েছে, বস্তু চলতে শুরু করে, ঠিক। সো মিউ এস আর এফ, কেন এখানে একটা লাইন লিখেছে দেখো, ঠিক চলতে শুরু করে। অনুভূমিক ব্লকটিকে বল প্রয়োগ করা হলো যাতে এটি ঠিক গতিশীল হয়। তো গতিশীল করার জন্য আমাকে এফ বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে গতিশীল করার জন্য এফ বল প্রয়োগ করতে হচ্ছে মানে কি, নিশ্চয়ই এই বল মিউ এস কে পার করেছে, মানে এফ এস কে সীমাস্থ ঘর্ষণ বলকে পার করেছে, সীমাস্থ ঘর্ষণ বলের সমান দেওয়া হয়েছে, তারপরে চলছে, ঠিক। এখানে দুটো ঘর্ষণ আছে, চল ঘর্ষণ আর স্থির ঘর্ষণ। স্থির ঘর্ষণের ম্যাক্সিমাম ভ্যালু কত, মিউ এস এন, মানে মিউ এস এম জি, আর চল ঘর্ষণ এম কে মিউ কে এম জি। বলছে এফ প্রয়োগ করে চালানো হয়েছে, ঠিক। এফ প্রয়োগ করে চালানো হয়েছে মানে নিশ্চয়ই এফ এর ভ্যালুটা, এফ লিমিটিং এর সর্বোচ্চ ভ্যালু মিউ এস এম জি। তো এই বল চালানোর পরেও এই বলই প্রয়োগ করা হচ্ছে, কিন্তু আমরা জানি চালানোর পরে চল ঘর্ষণ চলে আসে, সেই চল ঘর্ষণ ওর থেকে কম হয়, ঠিক আছে। তো বস্তু চালাতে হলে যে বল প্রয়োগ হয়, তারপরে চলার পরে যদি ওকে নিয়ে যেতে চাই তার থেকে কম বল দিলেও চলবে। সেই জন্য গ্রাফটা এমন থাকে, এরকম থাকে। প্রথমে সীমাস্থ ঘর্ষণ বলে যায়, তারপরে চল ঘর্ষণ কম হয়ে যায়, তারপরে চালাতে হলে বস্তুকে কম বল লাগে। তো আমি বলকে সরাইনি, বল চলছে এখনো, বল ওই বলটাই দেওয়া হয়েছে, মানে মিউ এস এম জি বলটাই দেওয়া হয়েছে। কিন্তু এ যখন চলতে শুরু করেছে, একে এখন এফ কে লাগছে এফ, কিন্তু এখানে চলার পরে ঘর্ষণ নিজে নিজেই কি হয়েছে, এফ এস থেকে এফ কে তে চলে এসেছে, কিন্তু আমি পরিবর্তন হয়নি, আমি তো ওটাই লাগিয়েছি। তাহলে এই দিকে লাগছে মিউ এস এম জি আর এই দিকে লাগছে মিউ কে এম জি, ঠিক। তাহলে ত্বরণ কত হবে, মিউ এফ মাইনাস এফ কে বাই এম, তার মানে মিউ এস এম জি মাইনাস মিউ কে এম জি বাই এম। সো ত্বরণ যেটা হবে মিউ এস মাইনাস মিউ কে সাথে জি, মিউ এস মাইনাস মিউ কে সাথে জি। তো 0.7 মাইনাস 0.5 সাথে জি। এবার আমাকে দেখতে হবে জির ভ্যালুটা কি দেওয়া আছে। তো 0.2 জি, হয় 2 হবে আর 9.8 যদি হয় আলাদা হবে। সো 2 যদি নেওয়া হয়, 10 যদি নেওয়া হয়, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ দি অ্যান্সার। ঠিক, খুবই ভালো কনসেপ্টের কোশ্চেন এটা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16-এ গ্রাফ দিয়েছে, ঘর্ষণ বল ও প্রযুক্ত বলের মধ্যে গ্রাফ দিয়েছে, ঠিক। সো ধরো কোনো একটা বস্তু আছে, সেই বস্তুকে আমি বল প্রয়োগ করছি এফ, ঠিক। ওপরের দিকে লম্ব প্রতিক্রিয়া বল, নিচের দিকে এম জি, আর এই দিকে হচ্ছে ঘর্ষণ বল।
এবার ঘর্ষণ বল সীমাস্থ ঘর্ষণ বল হয়, মানে ঘর্ষণ বল স্বনিয়ন্ত্রক হয়। এর দুটো রূপ, একটা হচ্ছে ঘর্ষণ বলের ম্যাক্সিমাম ভ্যালু এফ লিমিটিং সীমাস্থ, এই দিক হলে কি হবে আর এই দিক হলে কি হবে, মানে শত্রুপক্ষ এফ, এফ যদি এফ এর থেকে কম হয়, মানে এই পার্টটায় এফ যদি এফ লিমিটিং এর থেকে কম হয়, তখন ঘর্ষণ বল দয়ালু, ঘর্ষণ বল এফ এর ভ্যালুই নেবে। ঘর্ষণ বল মানে এফ লিমিটিং নয়, ঘর্ষণ বল মানে হচ্ছে 0 থেকে সীমাস্থ ঘর্ষণ বল। ঘর্ষণ বল মানে 0 থেকে সীমাস্থ ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বলটাই হচ্ছে মিউ এস এম জি। ঠিক, সো ঘর্ষণ বলের দুটো রূপ, যে শত্রুপক্ষ যে বল প্রয়োগ করছে সে যদি ঘর্ষণ বলের থেকে কম হয়, ঘর্ষণ বল দয়ালু হয়, আর সে কি করে ওর সমান বল প্রয়োগ করে। যদি ঘর্ষণ বল, যে বল প্রয়োগ করা হচ্ছে শত্রুপক্ষ সে লিমিটিং সীমাস্থ ঘর্ষণ বলের থেকে বেশি বল প্রয়োগ করেছে, তখন ঘর্ষণ বল কি করে ম্যাক্সিমাম ভ্যালুটাই নিয়ে নেয়। ঠিক, তার মানে গ্রাফে আমাকে প্রথমটা দেখাতে হবে, তারপরে এটা দেখাতে হবে। সো গ্রাফে প্রযুক্ত বল, এটাই তো প্রযুক্ত বল, এই এফটাই বড় এফটাই প্রযুক্ত বল। সো প্রথমে ঘর্ষণ বল কোন পর্যন্ত, সীমাস্থ পর্যন্ত কি হয় সমান হয়, তার মানে 45-এ এভাবে করে সরল রেখা একটা চলে যাবে, 45-এ একটা সরল রেখা চলে যাবে, y = mx, y = x, এফটা হচ্ছে ঘর্ষণ বল আর এখানে প্রযুক্ত বল। সো প্রথমে এইভাবে করে চলে যাবে। সো সর্বোচ্চ যে ভ্যালুটা এফ লিমিটিং সীমাস্থ, তারপরে জাস্ট আমি বেশি বল প্রয়োগ করে দিয়েছি, তখন ঘর্ষণ বল কি করবে, বস্তু চলতে থাকবে, চললে ঘর্ষণ যেটা হয় সেটা চল ঘর্ষণ লাগে, আর সেই চল ঘর্ষণ সীমাস্থ ঘর্ষণের থেকে কম হয়, আর চল ঘর্ষণ ধ্রুবক হয়, চল ঘর্ষণের ভ্যালু হয়ে যায় মিউ কে ইন্টু এন। চল ঘর্ষণ এটা, আর স্থির ঘর্ষণের ম্যাক্সিমাম ভ্যালু হয় মিউ এস এন, তার মানে স্থির ঘর্ষণকে আমি কোনোদিন মিউ এস এন লিখতে পারি না, স্থির ঘর্ষণকে সমানুপাতিক এফ আমি লিখতে পারি, ঘর্ষণ বল এফ এর সমানুপাতিক, সর্বোচ্চ ভ্যালু যেটা হবে সেটা মিউ এস এন হবে, সর্বোচ্চ ভ্যালু মিউ এস এন। সেই জন্য সীমাস্থ স্থির ঘর্ষণকে স্বনিয়ন্ত্রক বল বলা হয়, নিজে নিজে চেঞ্জ হতে পারে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত, তারপরে একবার চল ঘর্ষণ লাগলে সেই চল ঘর্ষণ কি হয় ধ্রুবক হয়ে যায়। সো এটা মিউ কে এন ধ্রুবক, আর এটা এভাবে করে এগোবে। সো অপশন বি হবে। কোশ্চেন নাম্বার 17-এ চলে যাই, এটা ছিল 16, 17। তো 17-এর কোশ্চেন মানে এক্ষুনি চেনের কোশ্চেন যেটা করেছিলাম, একই কোশ্চেন, একই টাইপের একই কনসেপ্টের কোশ্চেন। ঠিক আছে, দেখো কি বলেছে। সো এ আর বি দুটো বস্তু আছে, এ বি দুটো বস্তু আছে, তো 10 কেজি বস্তু, এ ভর হচ্ছে, এ ব্লকের ভর 10 কেজি, সো দিস ইজ 10 কেজি। ঠিক, তল ও ব্লকের মধ্যে স্থির ঘর্ষণ গুণাঙ্ক, এখানে যে ঘর্ষণ গুণাঙ্ক আছে 0.22 আছে, ঘর্ষণের কোনো একক হয় না, ঠিক আছে, এই ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক হয় না, সো এটা দেওয়া আছে। তাহলে চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে যেটা আছে 0.2 দেওয়া আছে, চল ঘর্ষণ গুণাঙ্ক সবসময় স্থির ঘর্ষণ গুণাঙ্ক থেকে কমই হয়। ঠিক, এবার বলছে ব্লক দুটিকে গতিশীল করতে হলে বি ব্লকটির ন্যূনতম ভর কত হবে। একই কোশ্চেন, চেনের কোশ্চেন যাই ছিল এই কোশ্চেনও একই, তার মানে একে জাস্ট চালাতে হলে এই বি কে কত হতে হবে, জাস্ট চালাতে হবে। সো বি তো আমার এম বি, এই বির ভর কত হতে হবে, সো আমি ধরলাম এম বি জি যখন হয়ে যায় ওজন, তখন এ চলতে শুরু করে, জাস্ট চলতে শুরু করে, জাস্ট চলতে শুরু করা মানে এই দড়ির দিকে কে বল প্রয়োগ করতে পারে, এফ। সো দড়ি টানাটানি খেলায় যে বন্ধু লম্বতে বল প্রয়োগ করেছে দড়ির, তার কোনো কাজ নেই, তার মানে এখানে আমার এমজির কোনো কাজ নেই, এই যে এখানের যে এমজি আছে এম এজির কোনো কাজ নেই, যা কাজ আছে দড়ির দিকের বলের কাজ। সো এম বিজি আর এই এফ, সো এম বিজি কে কত বেশি করতে পারি তাহলে চলবে, তার মানে আমি বাড়িয়ে যাচ্ছি, এম বিজির ভ্যালু বাড়িয়ে, এম বির ভ্যালু বাড়িয়ে যাচ্ছি, এখানে ঘর্ষণ বলও কি করছে বাড়ছে। তো ঘর্ষণ বলে একটা লিমিট আছে, এ কতক্ষণ বাড়তে পারে, ম্যাক্সিমাম পর্যন্ত বাড়তে পারে, আর সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানে সীমাস্থ ঘর্ষণ বল, সেটা হয়ে যায় মিউ এস এন, কেউ মিউ কে এন লিখবে না, যদি চলতে শুরু করে চলে তাহলে মিউ কে এন হয়,
তো এখানে আমাকে কনফিউজ করার জন্য এই দুটো দিয়েছে। সো আমি জানি যে মিউ এস এনটাই ব্যবহার করতে হবে। সো এটা আর এন কি হয়ে যাবে, এম এ জির সমান হয়ে যাবে। ঠিক, সো এটা ছিল ঘর্ষণ বলে ম্যাক্সিমাম ভ্যালু। এটা যদি এম বিজির সাথে সমান হয়ে যায় চলতে শুরু করবে। সো দিস ইজ ইকুয়ালস টু এম বিজি। তো জিজি কেটে যাবে, এম বি যেটা হয়ে যাবে 0.22 ইন্টু এম এ 10, তাহলে এম বিজি 2.2 কেজি হয়ে যাবে। এম বি যেটা হবে 2.2 কেজি, অপশন বি। ঠিক। কোশ্চেন 18 খুব ভালো কোশ্চেন। কোশ্চেন 18 হচ্ছে খুব ভালো কোশ্চেন। বি ব্লকটির উপর একটি ঘাত বল প্রয়োগ করে প্রাথমিক গতিবেগ ভি দেওয়া হয়েছে। একটি ব্লক আছে, সেই ব্লককে কোশ্চেন 18 লেভেল 1 এর কোশ্চেন, লেভেল 1 এর কোশ্চেন 18। আমি কি করলাম, কোনো একটা বস্তুকে এমন ঘাত বল দিলাম তার দরুন এ একটা গতিবেগ পেয়েছে ভি, কোনো একটা এভাবে করে আমি মেরে দিলাম। সো ঘাত পেয়েছে, সেই ঘাতের জন্য কি হয়েছে, একটা প্রাথমিক গতিবেগ কিন্তু পেয়েছে। কিন্তু অমসৃণ থাকার জন্য এইখানে ঘর্ষণ বল কাজ করবে। তো সেই ঘর্ষণ বল একে মন্দন দেবে, এর মন্দন হবে, কারণ ঘর্ষণ বল বেগের উল্টো দিকে লেগেছে, উল্টো দিকে লাগলে গতিবেগ কমানোর চেষ্টা করবে। সো ঘর্ষণ বল যেটা লেগেছে চল ঘর্ষণ লাগবে। এর ভর যদি এম হয় তাহলে ত্বরণ বা মন্দন যেটা হচ্ছে তার ভ্যালু হয়ে যাবে এফ কে বাই এম। সো এফ কে হয়ে যায় ধ্রুবক, এফ কে তো ধ্রুবক হয়, মিউ কে ওপর দিকে এন, নিচের দিকে এম জি। সো মিউ কে এম জি হয়ে যায় বাই এম। সো ত্বরণ সবসময় মিউ কে জি হয়ে যাবে, এইটা মনে রাখবে। যখনই ঘর্ষণ শুধু কাজ করছে তার জন্য যে মন্দনের ভ্যালু হবে সেটা মিউ কে জি হবে, আর গতিবেগের উল্টো দিকে হবে। তার মানে এইদিকে মন্দন হচ্ছে যেটা হচ্ছে মিউ কে জি, ঠিক, আর প্রাথমিক গতিবেগ ভি। তো থেমে যাবে কত সময় পর জিজ্ঞেস করেছে, এই কোশ্চেন তো আমরা জানি। তো ভি দিয়ে প্রাথমিক গতিবেগ ভি দিয়ে শুরু করেছে, অন্তিম গতিবেগ 0 হয়ে গেছে, ভি ড্যাশ কে 0, কত সময় লাগবে। সো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক, সো ভি 0, ইউ হচ্ছে ভি, ইউটাই ভি, মাইনাস মিউ কে জি ইন্টু টি। ওকে, সো ভি এই পাশে চলে আসবে, একে এই পাশে নিয়ে আসো। সো মিউ কে জি টি ইকুয়ালস টু ভি। সো টি হয়ে যাবে ভি বাই মিউ কে জি। সো দিস ইজ দি অ্যান্সার। সো মিউ কে এখানে মিউ দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ দেওয়া আছে। সো ভি বাই মিউ জি ইজ দি অ্যান্সার। দিস ইজ দি টাইম, দিস ইজ দি টাইম। সো অপশন ভি বাই মিউ জি, অপশন এ, অপশন এ। কোশ্চেন নাম্বার 19 হয়ে গেছে, কোশ্চেন নাম্বার 19 করানো হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 21, একটি এম ভরের বস্তু নততলে সাম্যাবস্থায় আছে, ওই নততলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে নততলটি অনুভূমির সঙ্গে কত কোণ করে আছে। আমরা জানি বস্তু আসছে না, বস্তু চলছে না, তার মানে নততলে স্থির আছে। নততলে যদি স্থির থাকি সর্বোচ্চ যে থিটার ভ্যালু হতে পারে tan ল্যামডা বিরাম কোণ ইকুয়ালস টু মিউ এস। ঠিক, সো বিরাম কোণ মিউ tan ল্যামডা ইকুয়ালস টু মিউ এস। সো কোণ সর্বোচ্চ যে কোণ হতে পারে ল্যামডা যতক্ষণে স্থির থাকতে পারে, দ্যাট ইজ tan ইনভার্স মিউ এস। সো অপশন যেটা হবে আমার অপশন এ, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। কোশ্চেন নাম্বার 22, কোশ্চেন নাম্বার 22 প্রায় কার মতো সমান, প্রায় কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এর সমান, তবুও করে দিচ্ছি। দেখো 5 নিউটন ওজনযুক্ত একটা বস্তু আছে যার ওজন হচ্ছে 5 নিউটন। ফার্স্ট লেভেলের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। ঠিক, তো একটা বস্তু আছে, সেই বস্তুতে আমরা 12 নিউটন বল প্রয়োগ করছি, তার মানে এই দিকে লম্ব প্রতিক্রিয়া বলও 12 নিউটন হবে, কারণ এই দিকে এর কোনো ত্বরণ আসছে না। এই দিকে বলেছে ওজন হচ্ছে 5 নিউটন, ডাইরেক্ট 5 নিউটন ওজন দিয়ে দিয়েছে, কেউ আবার 5g করতে যাবে না, 5 নিউটন বলে দিয়েছে, 5 কেজি বললে 5g হতো। ঠিক, সো উপর দিকে ঘর্ষণ বল প্রয়োগ হবে, আমি এফ ম্যাক্স লিখছি না, এফ লিখছি। ঠিক, এফ ম্যাক্স যেটা হবে সীমাস্থ ঘর্ষণ বল মিউ ইন্টু এন হয়ে যাবে। সো মিউ এর ভ্যালু কত দেওয়া আছে, 0.6 দেওয়া আছে, 0.6 ইন্টু এন কত হচ্ছে 12, এন হচ্ছে 12,
এন 12 হবে। কেউ আবার এটা লিখে দেবে না, কারণ এর হচ্ছে এন এইটা 12 নিউটন। সো 7.2 নিউটন হচ্ছে সর্বোচ্চ বল। তো এই যে এফ আছে, এই এফ 0 থেকে 7.2 নিউটন পর্যন্ত যে কোনো ভ্যালু নিতে পারে। সো নিচের দিকে 5 লাগছে, এ তো 7 লাগাবে না, এ তো দয়ালু। শত্রুপক্ষ যেটা এফ, সেই শত্রুপক্ষ 5 নিউটন লাগিয়েছে, তো ঘর্ষণ বল চেক করবে আমার রেঞ্জ কতটা আছে, আমি কতটা দিতে পারি। 7.2 কম লাগিয়েছে, তাহলে আমি সমান লাগিয়ে দেবো। সো 5 নিউটনই লাগবে, তবেই তো কি হবে, রেস্টে থাকবে। তুমি ভেবে দেখো 7.2 নিউটন লাগিয়ে দিয়েছে, বস্তু ওপর দিকে চলে যাবে, যেটা হতে পারে না। তুমি এইভাবে বল প্রয়োগ করেছো, বস্তু ওপর দিকে যেতেই পারে না, ঠিক আছে। সো 5 নিউটনই আমার অ্যান্সার হবে। সো অপশান 12 নিউটন দেওয়া আছে। ও আচ্ছা, সরি, এখানে তো চাইনি, ঘর্ষণ বল চাইনি, আমি ঘর্ষণ বল বের করে নিয়েছি। ঘর্ষণ বল 5 নিউটন হবে। এখানে এন চেয়েছে, লম্ব প্রতিক্রিয়া বল 12 নিউটন, লম্ব প্রতিক্রিয়া বল 12 নিউটন। অপশান এ। আমি বস্তুকে ঠেলেছি, বস্তু চলছে না, মানে দেয়ালও ওই দিক থেকে সমান বল প্রয়োগ করেছে, নিউটনের তৃতীয় গতিসূত্র। বিপরীত বল সমান প্রয়োগ করবে, ঠিক আছে। সো 12 নিউটন হয়ে যাবে অ্যান্সার, কিন্তু ঘর্ষণ বল চাইলে 5 নিউটন হবে, ঠিক আছে। চলো কোশ্চেন 26। কোশ্চেন 26 বলছে ফার্স্ট লেভেলের কোশ্চেন। কোশ্চেন 26 ফার্স্ট লেভেল, প্রথমে ফার্স্ট লেভেল করাচ্ছি, তারপরে হচ্ছে সেকেন্ড লেভেলে কোশ্চেন অন্য ভিডিওতে হবে। একটি মোটর গাড়িতে একটি অনুভূমিক রাস্তায় সবচেয়ে কম দূরত্বের মধ্যে গাড়ি যদি থামাতে হয়, আমি কি করব? সব থেকে কম দূরত্বে আমি গাড়িকে যদি থামাতে চাই, কোনো একটা সামনে কিছু পড়েছে, দেয়াল বা কিছু পড়েছে, তুমি গাড়িকে থামাতে চাইছো, ঠিক তো তুমি কি করবে? সো গাড়িকে থামানোর জন্য অবশ্যই ব্রেক মারবো। তো সেই ব্রেক এমন মারা যাবে না যাতে কি হয়, স্লিপ করে যায়। তুমি এমন ব্রেক করলে, গাড়ির গতিবেগ অনেক বেশি, তুমি কি করলে, ব্রেক করে দিলে, তো এই কি করবে, এর চাকাগুলো বন্ধ হয়ে যাবে ব্রেক করলে, কিন্তু এই গতির দরুন, গতিজাড্যের জন্য এ কিন্তু এগিয়ে যাবে, তখন এখান থেকে স্লিপ করতে শুরু করবে, পিছলাতে শুরু করবে। তো আমি এমন ব্রেক করব যাতে সর্বোচ্চ, এমন ব্রেক করব যাতে গাড়ির চাকার সাহায্যে আমি থেমে যাই, গাড়ির চাকা যেন পিছলে না যায়, ঠিক আছে। তো যখনই ব্রেক করবে ওইভাবেই ব্রেক করা উচিত। তো এখানে গাড়ি স্লিপ না করা পর্যন্ত সর্বোচ্চ মানের ব্রেক মানে বল প্রয়োগ করতে হবে। আমি এমন বল প্রয়োগ করব, এমন ব্রেক মারবো যাতে গাড়ি স্লিপ না করে, স্লিপ মানে পিছলে না গিয়ে গাড়ির চাকা ওকে কি করবে, গতিবেগ কমানোর সাহায্য করবে। যদি গাড়ির চাকা পিছলে যায় তাহলে তো ঘর্ষণ বলের ওপর পুরোটা চলে গেল, গাড়ির চাকা পিছলাতে শুরু করেছে, তো ঘর্ষণ বল উল্টো দিকে লাগবে। সো পিছলে যখন যাবে, স্লিপ করে গিয়ে তখন ধাক্কা লাগতে পারে, ঠিক আছে। তো আমরা সর্বোচ্চ ব্রেক এমন অ্যাপ্লাই করব যাতে কি হয়, গাড়ির চাকা যেন না পিছলে যায়। তো চাকা পিছলানো পর্যন্ত সর্বোচ্চ ব্রেক মারতে হবে। সো অপশান এ।